কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এবং এখানে কিন্তু আমরা মায়াপুরে যত মন্দির আছে প্লাস গুপ্ত বৃন্দাবন, তারপরে মহাপ্রভুর জন্মস্থান, সব জায়গা আজকে নিয়ে যাব আপনাদেরকে, সবগুলো ভিডিও দেখাবো। তো সকালে মঙ্গল আরতি করার পরে দর্শন আরতি শেষ করে জব শেষ করে খুব ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ দেখবেন ভোরবেলা উঠলে কিন্তু ক্ষুধাটা তাড়াতাড়ি লেগে যায়। তারপরে ওখানে দেখি মন্দিরের বাইরে একটা রেস্টুরেন্ট মতো ছিল, তো সেখানে হচ্ছে অনেক সুন্দর রোল বিক্রি হচ্ছে, সবার হাতেই দেখি এই রোলটা। তো তখন আমি বুঝতে পারছিলাম না যে কেন সবার হাতেই রোল। তারপরে আমিও কিনে নিলাম, নিয়ে যা খাওয়ার পরে বুঝলাম আসলে এটা টেস্ট এত প্রিমিয়াম কোয়ালিটির এবং এতটা টেস্টি প্রসাদ আসলে আমি কল্পনাই করিনি। তারপরে পাস্তা খেলাম, খাওয়ার পরে ওখানে খেতে খেতেই দুইজন দাদার সাথে পরিচয় হলো। তারা আমাকে জিজ্ঞেস করছে, আপনি কি জগন্নাথ প্রিয়া মাতাজি? তো আমি বলছি হ্যাঁ। তারপরে তাদের সাথে কথা বলতে বলতে তারাও আজকে নাকি পুরো মায়াপুর পরিক্রমা দিবে। তো আমরা যেহেতু চিনি না, আমরাও একটু ওয়ারিড ছিলাম যে কোথায় যাব, কিভাবে দেখব, তো একটু ভয় ভয়ে ছিলাম। তো তখন ওই দাদাদের সাথে পরিচয় হওয়ার পরে ওনারা বললো যে আমরাও আজকে দিব, তো আমরা চলেন একসাথেই আমরা পরিক্রমাটা শেষ করি। তারপরে আমরা বললাম দাদা ঠিক আছে। তো ওনারা আবার সকালের প্রসাদ পেয়েছিল না, তারপরে দাদারা সকালের প্রসাদ পেল। তারপরে আমরা ওখান থেকে একটা অটো ভাড়া করে প্রথমেই চলে গিয়েছিলাম চাঁদকাজির সমাধি মন্দির। এটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। তারপরে এটা হচ্ছে আরেকটা গৌরীয় মঠ, এখানেই কিন্তু সেই গুপ্ত বৃন্দাবন অবস্থিত। এবং আমি আপনাদেরকে বৃন্দাবনে যা যা দেখিয়েছি, অর্থাৎ যা যা ছিল সব কিছুই ওইখানে আছে। আর এই প্রথম যেটা এসেছি দ্বিতীয়বারে, এটা কিন্তু হচ্ছে রাজাপুর জগন্নাথ মন্দির। ঠিক আছে, এই জগন্নাথ মন্দিরের কাহিনী বা এই জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য আপনারা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে শুনেছেন। এবং এখানে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছেন তারা খুবই জাগ্রত। এবং ওইখানে যত বাসিন্দা আছে অর্থাৎ রাজাপুরে, তাদের প্রত্যেকের একটাই ধারণা, তাদেরকে রক্ষা করেন এই জগন্নাথ। এবং স্নানযাত্রা রথযাত্রার সময় বিশেষ আয়োজন করা হয় এবং অনেক সুন্দর করে কিন্তু এখানে রথযাত্রা পালন করা হয়। আর এটাও কিন্তু আমাদের ইসকনের আন্ডারেই আছে, আপনারা হয়তো বা জানেন। তো রাজাপুরের মন্দিরটা কিন্তু অনেক বড়, তার পাশেই আছে হচ্ছে সীমন্তী মাতার মন্দির। তো ওখানেও আমরা গিয়েছিলাম এবং যেতে যেতে দেখলাম মাতা সীমন্তিনী কুণ্ড, অর্থাৎ এই পাশেই হচ্ছে যে আমাদের নৌকা বিলাসগুলো হয়, অর্থাৎ নৌকা যাত্রা এইসব যে অনুষ্ঠানগুলো হয় এখানে ওইটার আয়োজন করা হয়। তো আমরা তো চিনি না সেইভাবে, কিন্তু দাদারা তো ইন্ডিয়ান আর ওনারা হচ্ছে কলকাতার, সেই হিসেবে ওনারা প্রায়ই এখানে আসেন, সব কিছু চিনেন। এই জন্য ওনাদের সাথে থাকাতে আমাদের একটা ভালো হয়েছিল যে সব কিছু হচ্ছে আমরা সুন্দর করে দেখতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম মাহাত্ম্যগুলো। এটা হচ্ছে মহাপ্রভু এবং পাশেই হচ্ছে মাতা সীমন্তিনী। তো এইটা অনেক বড় একটা কাহিনী আছে আসলে, এত এই ভিডিওতে সব কিছু বলা সম্ভব হচ্ছে না, পরে একদিন আপনাদেরকে পুরোটা জানাবো। আর এটাই হচ্ছে চন্দন যাত্রা করা হয় এখানে, প্লাস হচ্ছে এখান থেকেই সব কিছু যে নৌকা যে আয়োজনগুলো করা হয় সব কিছু করা হয়। পাশেই অনেক বড় একটা গোলাপের বাগান আছে, যেখানকার ফুল দিয়েই আমি দেখলাম যে এখানে জগন্নাথের পূজা অর্চনা করা হয়। তারপরে চলে এসেছি আমরা সেই গৌরীয় মঠে, যেখানে হচ্ছে গুপ্ত বৃন্দাবন অবস্থিত। তো এখানে আসার পরে আমরা একটা মিউজিয়ামে ঢুকলাম, এটা হচ্ছে মিউজিয়ামের মতোই অনেকটা, কারণ এখানে মহাপ্রভু সব কিছু দেওয়া আছে, ছোটোবেলা থেকে তার শেষ পর্যন্ত যত কিছু এখানে আছে সব ছবিগুলো সুন্দর করে করে এক একটা করে বাঁধানো আছে। তারপরে আমি প্রথমে চলে গেলাম গিরিরাজকে দর্শন করতে, কারণ আপনারা অনেকেই জানেন যে গিরিরাজের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। এবং আমি বৃন্দাবন গেলেও প্রথম গিরিরাজকেই দর্শন করেছিলাম। তো এখানে আসার পরেও আমি প্রথমে গিরিরাজের কাছেই চলে গিয়েছি। আর বৃন্দাবনেও যেরকম গিরিরাজের কাছেই হচ্ছে রাধাকুণ্ড না, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তো এখানেও সেই রকমই। তারপরে এখানে তমাল বৃক্ষ আছে, সব কিছু আছে, টোটালি যেরকম বৃন্দাবনে যা যা থাকে না, এখানে মেন সেই সব কিছুই আছে। তারপরে আমরা গিরিরাজ 4বার পরিক্রমা দিলাম, 4বার পরিক্রমা শেষ করার পরে ওইখান থেকে আমরা চলে গেলাম শ্যামকুণ্ডে গিয়ে রাধাকুণ্ডে গিয়ে ওখান থেকে আমরা জল ছিটালাম, যেহেতু আমরা স্নান করার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে যাইনি। এবং আমরা দর্শনের জন্য আরও কয়েকটা মন্দির আছে, অর্থাৎ মায়াপুরে যত মন্দির আছে সেই সবগুলো মন্দিরই দর্শন করব। এই জন্য আবার টাইমও দুপুরবেলা সব মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকালে খুলবে, এটা একটা ব্যাপার আছে। এই জন্য সবাই চেষ্টা করবেন 11টা-12টার ভিতরে ঘুরে ফেলার, যদি দেখতে চান। আর না হলে আবার বিকালে বের হতে হবে, অর্থাৎ হচ্ছে 4টার দিকে, তখন আবার সব মন্দিরগুলো খোলা পাবেন। তো এখানে প্রচুর মাছ ছিল, এত বড় বড় এক একটা মাছ মানুষের মতো। তো মাছগুলোকে ওখানে যারা থাকে তারা সবাই হচ্ছে খেতে দেয়, প্লাস বিস্কিট আর রুটি অনেক কিছু খেতে দেয়। তো ওরা আবার সামনের উপরে এসে একদম খায়। তো যদিও রাধাকুণ্ড অনেকেই স্নান করতে দেখলাম, কিন্তু শ্যামকুণ্ড এরকমভাবে কাউকেই দেখলাম না, কারণ এখানে মাছগুলো অনেক বেশি বড় বড় ছিল।
তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারপরে তাদের প্রত্যেকে যে মন্দিরগুলো আছে আলাদা আলাদা করে, সেই সব জায়গায় আমরা গেলাম। প্লাস মন্দিরগুলো তখন অনেক মন্দিরেই ভোগ লাগাচ্ছিল, অনেক জায়গায় পূজা চলছিল। তো আমরা সবগুলো দর্শন করে একটু একটু করে তারপরে চলে এসেছিলাম যেখানে মহাপ্রভুর জন্মস্থান প্লাস শ্রীবাস অঙ্গন, অর্থাৎ মায়াপুরের যে শ্রীবাস অঙ্গন আছে সেই জায়গাটায়। নবদ্বীপেও কিন্তু একটা শ্রীবাস অঙ্গ আছে, আবার জন্মস্থানও দুইটা আছে। ঠিক আছে, এটা নিয়ে আপনারা আসলে হয়তো বা একটু বিভ্রান্ত হতে পারেন। তার এই যে খোলটা দেখছেন না, এটা কিন্তু সেই মহাপ্রভুর সময়কার খোল, এবং যেই খোলটা জগায় মাদায় ভেঙে ফেলেছিল এটা সেই খোল। ঠিক আছে, এখন পর্যন্ত আছে। তো এটা দেখে আমি জাস্ট ওখানে মানে স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে এটা মহাপ্রভুর স্পর্শ করা, নিত্যানন্দ প্রভুর স্পর্শ করা সেই মৃদঙ্গ, যেটা এখন পর্যন্ত সেইখানে আছে এবং যে ভেঙে ফেলেছিল সেই ভাঙা টুকরোটা সহকারে ওইখানে অবস্থিত আছে। তারপরে এখানে আরও অনেক মন্দির আছে, গদাধর পণ্ডিতের বাড়ি, তারপরে মানে শ্রীবাস ঠাকুরের বাড়ি, আমি তো সব দেখালাম, অদ্বৈত ঠাকুরের বাড়ি। তারপরে সব জায়গাগুলো আমরা এক এক করে ওইখানে দর্শন করলাম। দর্শন করার পরে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম আর একটা গৌড়ীয় মঠে, যেখানে ছিল চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো ওখানে যাওয়ার পরে আমরা ওই জায়গাটায় দেখলাম যে ভক্তি সিদ্ধান্ত, ভক্তিবিনোদ ঠাকুরের, তারপরে অনেকের মানে যে সমাধি মন্দির আছে, সেই গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। তো এইগুলো দেখার পরে আমি আসলে ভাবছিলাম যে ওনাদের মতো মহাত্মাদের যে আমি তাদের এখানে আসতে পারবো বা তাদের ধামে এখানে আসতে পারবো, এটা আমার কল্পনারও বাইরে ছিল। তারপরে এখানে মহাপ্রভুর সাথে রাধারানী, মাধব, তারপরে এখানে যে লীলাগুলো করেছেন প্রত্যেকটা লীলা আলাদা আলাদা করে রাখা ছিল, যদিও অনেক জায়গায় ফোন অ্যালাউ ছিল না। ঠিক আছে, আমরা কোনো রকম করে ভিডিওগুলো করতে পেরেছি, আবার দেখানোর চেষ্টা করেছি সব জায়গাগুলোয়, আবার সব জায়গাগুলো দেখানোর মতোও ছিল না। ঠিক আছে, তো এই জন্য সব জায়গাটা দেখানো সম্ভব হয়নি। তারপরেও এইটাই যে গাছটা দেখছেন নিম গাছ, এখানেই চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিল। তো এই সেই স্থান। তো এখানে যাওয়ার পরে আমরা ওখানে পরিক্রমা দিলাম, প্লাস প্রণাম করলাম। করার পরে মায়াপুরের সব মন্দির দেখে এদিকেই ভাইটা এসেছিল অনেক দূর থেকেও আমার সাথে দেখা করার জন্য। ও মায়াপুরের মন্দিরে এসে বসেছিল, তো ওর সাথে ওকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। তারপরে আমরা মায়াপুরে যতগুলো মন্দির ছিল সব দর্শন তো শেষ করলাম। করার পরে আমরা চলে আসলাম। আসার পরে ওর সাথে ফার্স্টে দেখা করলাম, আর দাদারা বললো ওনারা একটু রুমে যাবে ফ্রেশ হয়ে, তারপরে আবার আসবে প্রসাদ পাওয়ার সময়। আর ইভেন মানে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের যে পুরো মায়াপুরটা পরিক্রমা দিয়েছে, শেষমেশ আমাদের কাছ থেকে 1 টাকাও গাড়ি ভাড়া তারা নিবে না। মানে গাড়িটা আমরা যদিও রিজার্ভ করে নিয়েছিলাম, তো তারপরেও সেই গাড়িটা তারা ভাড়া নিবে না, বলছে যে আপনারা এসেছেন আমাদের এখানে, আমরা এবার ঘুরিয়ে দেখাবো। তো যাই হোক, দাদাদের অসংখ্য ধন্যবাদ, তারা ওখানে পুরোটা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিল। অর্থাৎ তারা আমাদেরকে এটাই উপহার দিয়েছিল, বলেছিল এটা আমাদের তরফ থেকে তোমাদের ইন্ডিয়াতে আসা উপলক্ষে উপহার। তারপরে এই ভাইকে আগের ভিডিওতে হয়তো বা আপনারা দেখেছেন, ও পুরীতে পূজা দিয়েছিল, তো সেখান থেকে যে প্রসাদগুলো নিয়ে এসেছিল আমার জন্য, তো সেইগুলো আমাকে দিয়েছিল। তো ওই টাইমটাতে আবার দুপুরবেলা প্রসাদ পাওয়ার সময় হয়ে গিয়েছে, তো সেই জন্য প্রসাদ পাওয়ার জন্য আবার আমরা ওয়েট করছিলাম যে প্রসাদ পাবো। আর এদিকে কুপন দেওয়াও শেষ হয়ে গিয়েছিল। একটা কথা বলে রাখি, 11টার ভিতরে কিন্তু সব ভবনের কুপন দেওয়া বন্ধ হয়ে যায়। তো সেই জন্য সবাই 11টার ভিতরে মেন গেটের সামনে সব মানে প্রসাদালয়ের কুপন দেওয়া হয়, ওখান থেকে কুপন সংগ্রহ করে নেবে, এরপরে আর কুপন দিতে চায় না। তো আমি প্রায় প্রতিদিনই গদা ভবনে প্রসাদ পেতাম, আর দুপুরের প্রসাদটা গদা ভবনে অনেক ভালো হয়, এই জন্য আমি ওখানেই প্রসাদ পাবো। তো গিয়ে প্রথমে লাইনে দাঁড়িয়ে পড়লাম, তো ভাইয়ের কুপন ছিল না, তো আমরা গিয়ে ওখানে প্রভুকে রিকোয়েস্ট করার পর তারপর দেখি যে প্রভু একটা কুপন দিল। তো যাই হোক, প্রভুকে অসংখ্য ধন্যবাদ ছিল যে একটা কুপন দিয়েছিল। তারপরে ও আমাদের সাথে প্রসাদ পাওয়ার সুযোগটা পেল। আর এটাই মানে পুরো গদা ভবনের ভিতরেরটা, ওই পাশে এমনি উপরে বসার জায়গাও আছে, কিন্তু নিচে বসে খাওয়ার আনন্দটাই আলাদা ছিল। আর সবাই যার যার প্লেট হাতে ধরে দেয়, এটা সেলফ সার্ভিস মতো, আপনি সবাই দাঁড়াবেন, এক একটা আইটেম আপনার প্লেটে দিয়ে দিবে এবং প্রত্যেকটা আইটেম এক এক করে আপনি নিয়ে নেবেন। বিশ্বাস করেন, আমি এই ভিডিওটা যতবার দেখি ততবার খালি আমার মনে হয় আমি যেন সারা জীবনের জন্য যেন মায়াপুরে চলে যাই। আপনারা একটু আশীর্বাদ করবেন তো আমি যেন মায়াপুরে চলে যেতে পারি। মানে জানি না কেন আমার এতটা এখন ইচ্ছা লাগে, আমার মনে হয় মায়াপুরটা যেন আমার বাবার বাড়ি। ঠিক আছে, আমি যত ধাম ঘুরে এসেছি, সব ধাম ঘুরে আসার পরে আমি যখন মায়াপুরে ছিলাম যে কয়দিন, আমার মনে হচ্ছিল এটা যেন আমার পরম পিতার বাড়ি। অর্থাৎ আমার বাবার বাড়ি গেলে মেয়েদের যেরকম একটা অনুভূতি হয় না, আমার সেই রকম মনে হচ্ছিল যে যেন এটা আমার দাদুর বাড়ি, এটা আমার বাবার বাড়ি, আমি যেন আমার নিজের বাড়িতে এসেছি। মানে এইরকম একটা অনুভূতি হচ্ছিল, সেই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আর খালি ভগবানকে প্রার্থনা করছিলাম যেন কখনো তোমার এই ধামে, অর্থাৎ এই মায়াপুর ধামে থাকার মতো যোগ্যতা আমাকে করে দিও, যেন আমি আমার জীবনের শেষ সময়টা তোমার এখানে থাকতে পারি। আমি জানি না কেন মায়াপুরে যে প্রেম আছে, আসলে মায়াপুরে থাকলে আপনি অন্যরকম একটা শান্তি অনুভব করবেন। তারপরে বিকালবেলা যে
ভগবানের দর্শন দিল। তো আমরা সেখানে ঢুকলাম মন্দিরের ভিতরে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে কিভাবে ফোন ভিতরে নিয়ে গেলাম, মানে সবাইকে তো ফোন নিয়ে যেতে দেয় না। তো এর পিছনে হচ্ছে অনেক কাহিনী আছে এবং এটা হচ্ছে পারমিশন নেওয়া যায়। তো আমরা সেভাবে পারমিশন নিয়েছিলাম। আর যেহেতু হচ্ছে আমি প্রচার করি, তো অনেকেই ওখানে আমাকে চিনে, সেই সুবাদে আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছিল বা আমি এটা ওখান থেকে পেয়েছিলাম। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য, এবং সেই সুযোগটা হয়তো বা রাধা মাধবই আমাকে করে দিয়েছিল। আর আমার জীবনে একটা কথা বলি যে রাধা মাধবকে দেখার, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার খুব বড় একটা আক্ষেপ ছিল যে আমি যদি ভগবানকে সরাসরি কখনো দেখতে পারতাম, রাধারানীকে বা পঞ্চতত্ত্বকে। তো এইরকম যে আক্ষেপটা ছিল, বিশ্বাস করেন আমার জীবন আর একটু আক্ষেপ নেই। অর্থাৎ মায়াপুর ধামে গিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু বা নৃসিংহদেবের সামনে একদম এগিয়ে যাবেন বা সামনে গিয়ে দাঁড়াবেন, তখন যে অনুভূতি হবে এবং তখন যে আপনি দর্শন করবেন, এই দর্শনের পরে আমার মনে হয় না আপনার জীবনে আর দ্বিতীয়বার কখনো কোনো ইচ্ছা জাগবে যে না আমি ভগবানকে একবার দেখতে পেলাম না, না আমি চৈতন্য মহাপ্রভুকে একবার দেখতে পেলাম না, না আমি নৃসিংহদেবকে একবার দেখতে পেলাম না। এইরকম আক্ষেপ আসলে কারো জীবনে আর থাকবেই না। তো যাই হোক, পুরোটা দর্শন করে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর সবাই অবশ্যই আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন, এবং আপনাদের জন্য আমি প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাই এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ কি জয়।